এক কথায় হলো এক কথায় হলো চার্জ গঠনের আগে দ্বিতীয় কথা হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কথা হলো, এই মামলার পুলিশ প্রতিবেদন দিয়ে দিয়েছে। যখনই পুলিশ প্রতিবেদন দিয়ে দিবে, পুলিশ প্রতিবেদন অ্যাকসেপ্ট হইলে এটা চার্জ শুনানির জন্য দিন ধার্য থাকবে। ঠিক আছে? তাহলে পুলিশ প্রতিবেদন সাধারণত কোন মামলা যায়? স্যার জিআর মামলা, স্যার জিআর মামলা। তাহলে আপনাকে যেই মামলার কথা বলবে, দেখেন যেই যেই পিটিশনটা কি দিয়েছেন, কেউ হোয়াটসঅ্যাপে দিয়েছেন, দেখেন ওখানে লেখা আছে নবাবপুর থানার মামলা নাম্বার। এখন আপনি কাল্পনিক ভাবে যে কোনো মামলা ব্যবহার করতে পারেন। তাহলে আপনার থানার মামলা, তাহলে প্রথমেই আমি কিন্তু বলে ফেললাম যে আপনার এই মোকদ্দমাটা কি করছেন, এই মোকদ্দমাটা আপনি একটা জিআর মামলা হচ্ছে পুলিশ প্রতিবেদন পাওয়ার পরে। তাহলে জিআর মামলা হলে থানার মামলা হয়, যে কোনো থানার মামলা। তাহলে আপনার ডিসচার্জের পিটিশন দিবেন সবসময় ম্যাজিস্ট্রেট কোর্টে, তাই না? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে দিবেন, তাই না ভাইয়া? তাহলে কোর্টের উপরে লিখবেন কি মোকাম বিজ্ঞ। মোকাম একটা শব্দ সবসময় মনে রাখবেন, আমাদের বাংলাদেশে এই শব্দগুলো ব্যবহার করে। আমি কখনো ব্যবহার করি না, আমি সরাসরি লার্নেড ব্যবহার করি অথবা বিজ্ঞ শব্দটা ব্যবহার করি। যাই হোক, যদি আপনারা বিজ্ঞ সিনিয়র বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা লিখতে পারেন, যেটা আপনারা নমুনা দিয়েছেন সেটাই যথেষ্ট। কেউ যদি আবার মোকাম লেখেন বা মাননীয় লেখেন, সেটাও ভুল না। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে মোকাম বা মাননীয় লেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। যদি ঢাকার মধ্যে হয় তাহলে কোর্টের নাম লেখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা। এখন কথা হলো, এই যে নবাবপুর থানার মামলা নাম্বার তো ওইভাবে দেওয়া নাই, তাহলে মামলা নাম্বার কিভাবে বলবেন? আচ্ছা, সেটা হলো মামলা একটা নাম্বার থাকে। ধরেন থানায় একটা মামলার নাম্বার আছে হচ্ছে যে 15, 20, 30। তাহলে যে কথা হলো ব্র্যাকেটের যে 5 আছে, সেই 5টা কি? 5টা হচ্ছে মাস। জি, এটা হচ্ছে মাস। তাহলে ধরেন কালকে একটা মোকদ্দমা হয়েছে, ধরেন মামলা নাম্বার হচ্ছে 37, তাহলে 37 ব্র্যাকেটে 8/2026। তাহলে মামলা নাম্বার লেখা শিখলেন? জি স্যার। হ্যাঁ, আবুল কালাম আজাদ ভাই, মামলা নাম্বার কিভাবে লিখতে হবে? আছেন স্যার? প্রথম মামলা নাম্বার, তারপরে মাস, তারপরে সাল। জি, তাহলে মাসটাকে কিভাবে লিখতে হবে ভাইয়া? মাসটাকে সবসময় ব্র্যাকেটে লিখতে হবে। তাহলে আপনি মামলার নাম্বার লেখা শিখলেন, কোর্টের নাম লেখা শিখলেন। একটা হলো ওই নবাবগঞ্জ থানার মামলা থেকে জিআর মামলাতে রূপান্তর হয়ে যায়, জিআর নাম্বার হয়। তাহলে একটা জিআর নাম্বার, জেনারেল রেজিস্টার কেস। এটা কি কেস? সিআর কেস না। তাহলে দুইটা নাম্বার আমরা পাই। একটা হচ্ছে জেনারেল রেজিস্টার, অর্থাৎ থানাতে যে মামলা হয় একটা নাম্বার পরে জেনারেল রেজিস্টার, একটা নাম্বার লিখবেন, অবলিক সবসময় শোন হয়, যেই বছর মামলাটা হয়েছে সেই শোন হয়। আর যখন ওই থানার নাম দিয়ে মামলা লিখবেন, তখন একটা মামলা লিখবেন, ব্র্যাকেটে লিখবেন মাসের নাম, তারপরে লিখবেন সন, অর্থাৎ বছর। তাহলে আমরা এই তিনটা বুঝলাম কিনা? কারণ কি বুঝতে অসুবিধা হচ্ছে এই তিনটা? না স্যার, বুঝতে পারি স্যার। আচ্ছা, তাহলে এতটুকু গেল। ক্রিমিনাল মামলা সব সময় বাদী হবেন হচ্ছে স্ট্রেট। আর যিনি মামলা দায়ের করবেন তাকে অভিযোগকারী বা ইনফরমেন্ট বলা হয়। জিআর মামলা যখনই লিখবেন তখনই প্রথমেই লিখবেন রাষ্ট্র, ডট ডট দিয়ে লিখবেন বাদী। সবসময় কে বাদী হয়? রাষ্ট্র। আমার সাথে
উত্তর দিয়েন। অনেকের জানা আছে, খারাপ লাগতে পারে যে এই সমস্ত কি শিখাচ্ছে, কিন্তু আমাদের এখানে অনেকেই কখনো কোর্টে যান নাই, তাদের তো জানার প্রয়োজন আছে। তো ছাত্র তো আপনি একা না, ছাত্র তো আপনি একা না, যে জানেন তার যদি বিরক্ত লাগে তাহলে কিছুক্ষণ পরে আসেন, তাই না? স্যার আমি এগুলো কিছুই বুঝি না স্যার, এইগুলো স্যার আমার দরকার। আচ্ছা, তাহলে ভাইয়া কি হলো, থানার নাম্বার লেখা শিখলাম, জিআর নাম্বার লেখা শিখলাম। বাদী সবসময়, যেহেতু জিআর মামলা দেখতেই পারতেছেন আপনার রেফারেন্সটাই ব্যবহার করেছে, আপনার থানাতে মামলা হয়েছে, সুতরাং আপনি বাদী হিসেবে সবসময় রাষ্ট্র দিয়ে দিবেন, রাষ্ট্র ডট ডট দিয়ে দিবেন বাদী। তারপরে মাঝে সবসময় বনাম হয়, একজনের সাথে আর একজনের যুদ্ধ হলে, খেলা হলে সবসময় কি লিখতে হয়, বনাম। দেখো মাঝে লিখবেন বনাম, ব নয় কারণে বনাম। সামনে পিছনে দুইটা টান দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। যিনি আসামি তার নাম লিখবেন। যদি একজন আসামি থাকে তাহলে জসিমউদ্দিন, এখানে জসিমউদ্দিন আছে একজন আসামি। যদি 5 জন আসামি হয় তাহলে প্রত্যেক জনের নাম লিখে ডট ডট দিয়ে লিখবেন হচ্ছে আসামি গোল। আমি আবারও বলছি, জিআর জিআর মামলা যেহেতু এটা সব সময় ওই যে কোর্টগুলোর নাম আপনাকে কিন্তু বারবার বলার চেষ্টা করছি, আপনি ভিতরে কি লিখেছেন ইজ নট ম্যান্ডেটরি। আপনার ফরম্যাটটা ঠিক আছে কিনা, ফরম্যাট বলতে আমি কি বুঝাচ্ছি, আপনি কোর্টের নামটা ঠিক মতো লিখছেন কিনা। আপনি একটা ক্রিমিনাল মামলা ড্রাফট করছেন, কিন্তু আপনি কোর্টের নাম লিখতেছেন সিনিয়র সিভিল জাজ, তাহলে আপনার মার্ক 0, প্রথমেই 0। কারণ সিনিয়র সিভিল জাজ কখনো ক্রিমিনাল মামলার বিচার করেন না। তাহলে আপনাকে ক্রিমিনাল মামলার বিচার করেন কে? আমি প্রথমেই বলেছি, যে কোনো মোকদ্দমা, যে কোনো মামলা, দেখেন এগুলো হঠাৎ করে একদিন হয় না। যারা বুঝতে পারবেন আমার কথা নিশ্চয় মনে থাকবে। এগুলোকে মাস্টার ক্লাস বলা হয়। আমি মাঝে মাঝে এরকম ক্লাস নিয়েছি, টিভি সময় নিয়েছি, রিটার্নিং সময় নিয়েছি কিনা জানি না। সেটা হলো, একটা মামলার, সমস্ত মামলার সবচেয়ে পাওয়ারফুল, যদি বলেন কোর্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, নিম্ন আদালতের সবচেয়ে পাওয়ারফুল কে যদি আপনাকে বলা হয়, তাহলে আপনি কি বলবেন? আপনার হয়তো মনে হতে পারে যেহেতু একটা নিম্ন আদালতের সবচেয়ে পাওয়ারফুল জেলা ও দায়রা জজ, দ্যাটস ওয়াই জেলা ও দায়রা জজ মনে হয় সবচেয়ে পাওয়ারফুল। আমার কাছে এটা মনে হয় না। একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথেও আমার কথা হয়েছিল, তিনিও বলেছেন হ্যাঁ আপনার কথা সত্য। একটা নিম্ন আদালতের সবচেয়ে পাওয়ারফুল লোক হচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল কখন হয়? যদি মেট্রোপলিটন এলাকার বাহিরে হয় তখন তিনি হন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওই ম্যাজিস্ট্রেটই যখন মেট্রোপলিটন এলাকার মধ্যে হয় তখন তার নাম হয়ে যায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে শুধুমাত্র পার্থক্য হচ্ছে চিফ জুডিশিয়াল যদি মেট্রোপলিটন এলাকার বাহিরে থাকে। তাহলে মেট্রোপলিটন এলাকা বাংলাদেশে কয়টা আছে? 11টা স্যার বোধহয়, শিওর না স্যার, সম্ভবত 11টা স্যার। এটাও শিওর না। কে কে আছেন, কে জানেন? স্যার সম্ভবত 8টা স্যার। জি, সঠিক আনসার 8টা। সম্ভবত কেন, মানে মনে হয় এরকম টাইপের না। যাই হোক, রাজশাহীর মধ্যে হলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যদি রাজশাহীর সিটির মধ্যে হয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কয়টা হলো? যাই হোক, ওগুলো হিসাব আমরা করতে যাই না। যে কথা হচ্ছে মেট্রোপলিটনের মধ্যে যদি হয় তাহলে আপনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যে কথা বলছিলাম, সমস্ত ক্রিমিনাল মামলাতে সবসময়, যদি মার্ডার কেসও হয়, যদি ধর্ষণের মামলা হয়, কি বিজ্ঞ লিখে দেবো? চিফ হ্যাঁ। চিফ এর আগে কি বিজ্ঞ লিখবো স্যার? বিজ্ঞ লিখলেই যথেষ্ট। আর এই যে মাননীয়, অমক তমক, মোকাম, এগুলো এত বেশি মনে রাখার দরকার নেই। আপনি লিখবেন বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যে কথা আমি বলতেছিলাম, যে যত কঠিন বড় মামলাই হোক না কেন, এসিড নিক্ষেপ মামলা, ধর্ষণের মামলা, জালজালিয়াতির মামলা, মার্ডার মামলা, এইগুলোই তো বাংলাদেশের সবচেয়ে বড় বড় মামলা, তাই না? জি স্যার। সমস্ত মামলাগুলোই প্রথমত এই ম্যাজিস্ট্রেটের কাছে চলে যায়।
কার কাছে চলে যায়? ম্যাজিস্ট্রেটের কাছে। যদি মার্ডার কেসও হয়, থানাতে মার্ডার কেস দায়ের হয়েছে, সেটা কিন্তু বিচারিক ক্ষমতা হচ্ছে দায়রা জজের, বাট মামলাটা প্রথমে যাবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। তো আপনি কোর্টের নাম লিখবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যখন আপনি কি ডিসচার্জ পিটিশন চাচ্ছেন। তারপরে থানার নাম লিখবেন, যদি গুলশান থানা হয় গুলশান থানার মামলা নাম্বার লিখে মাসের নাম দিবেন ব্র্যাকেটে, সন দিবেন পাবলিক দিয়ে। তাহলে যিনি খাতা দেখছেন তিনি বুঝতে পারবেন যে আপনি কিছু জানেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, যেহেতু এটা জিআর মামলা, সেহেতু আপনি একটা জিআর নাম্বার লিখবেন, যে কোনো একটা মনে মনে জিআর লিখবেন, 20/25/2026, 700/2026, যে কোনো ধরনের একটা জিআর নাম্বার হয়। বাদী সবসময় রাষ্ট্র হয়, বিবাদী সবসময় আসামি হয়। কোন সেকশনে দরখাস্ত দিচ্ছেন? ফৌজদারি কার্যবিধির 241 নম্বর সেকশন অনুযায়ী। জি স্যার, এখানে তো ডিসচার্জ পিটিশন স্যার আবেদন করতেছে আসামি স্যার, এখানে বনাম জসিমউদ্দিন আসামি অবলিক দরখাস্তকারী হওয়া উচিত ছিল না স্যার? আসামি অবলিক দরখাস্তকারী এই কথাটা রাষ্ট্র কখনো লেখলে বেটার, কিন্তু ডিসচার্জ পিটিশনের জন্য কখনো বাদী দেন না। হ্যাঁ, সবকিছু যে লিখে বুঝাই দিতে হবে তা না। ডিসচার্জ পিটিশন আসামিই দেন, রাষ্ট্র কখনো স্যার আমি ওটাই বলতেছি, আসামি পাশে স্যার অবলিক দরখাস্তকারী কথাটা স্যার লিখে দেওয়া উচিত না স্যার? লিখে দিলে বেস্ট, কিন্তু না লিখলেও অপরাধ না, সমস্যা নাই। স্যার এখানে রাষ্ট্রটা উপরে থাকলো স্যার, রাষ্ট্রটা নিচে হইতে পারতো না স্যার? সব সময় রাষ্ট্র উপরে থাকে, ক্রিমিনাল মামলাতে বাদীর নাম সবসময় উপরে থাকে। আর একটা বিষয় স্যার, যদি এটা নালিশি মামলা হইতো সেক্ষেত্রে কিভাবে আমরা ওই যে মামলার, আমি কিভাবে মামলা নাম্বারটা লিখবো স্যার? তখন মামলার নাম্বার লিখবেন। হ্যাঁ, আপনারা প্রশ্ন করবেন, তখন এই যে জিআর শব্দটা আছে না, তখন তো আর থানা মানা থাকবে না। ওই যে জিআর মামলা নাম্বার 7/23 দেখতে পাচ্ছেন আপনারা যারা শেয়ার করছে বা বই আছে, ওই জায়গায় তখন জিআর নাম, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওই জায়গায় তখন জিআর না হয়ে লেখা থাকবে সিআর, শুধু সি লিখবেন। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে উপরে কিন্তু তখন থানার মামলা থাকবে না। তাহলে স্যার, তাহলে তো জিআর মামলার ক্ষেত্রে বাদী রাষ্ট্র হবে স্যার? হ্যাঁ, জিআর মামলার ক্ষেত্রে বাদী রাষ্ট্র হবে। আর সিআর মামলায় স্যার, সিআর মামলায় ডাইরেক্ট বাদীর নাম উল্লেখ থাকবে। আচ্ছা স্যার। ক বা খ একদম দিয়ে দিলে হবে। না, ক বা খ দেওয়া যাবে না। ক্রিমিনাল মামলার জিআর মামলা হলে অবশ্যই রাষ্ট্র লিখতে হবে। ওই এইটাই আপনার পরীক্ষা, যে আপনি কি লিখতেছেন। সিআর মামলা সিআর মামলা ক্ষেত্রে আপনি লিখতে পারেন, কিন্তু জিআর মামলা ক্ষেত্রে এইটাই আপনার পরীক্ষা যে আপনি কি লিখতেছেন। রাষ্ট্র। জি, তাহলে ওই যে আরেক ভাই দেখেন দিয়ে দিছে যে ওই দেখেন সিআর মামলা নাম্বার, সূত্র সিআর মামলা নাম্বার 15/23। জি স্যার, পাইছি। বনাম ওই যে আসামি গণের নাম দিছেন। তাহলে সিআর তো ওই যে এই জিআর কেস, জিআর মামলার ওই যে 15/5/2023 লেখা দরকার আছে কি সিআর এর ক্ষেত্রে? না 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 না, তখন তো থানা মামলা, শুধুমাত্র যে জিআর যেখানে আছে ওই কথাই তো বললাম, ওগুলা বাদ দিয়ে জিআর যেখানে আছে ওই জিআর এর কাছে সিআর লিখবেন। জি, আর ওই যে যদি সিআর হয়, জিআর মামলার জায়গায় সিআর, কিন্তু উপরে যে ওই যে মডেল খান ওই নবাবপুর থাকবে না, ওটা থাকবে না। ওটা থাকবে না, সিআর এর ক্ষেত্রে এটা থাকবে না। জি, প্রশ্ন করবেন কোন জায়গায় আপনার বুঝতে সমস্যা হচ্ছে আমাকে বলবেন, সাথে সাথে আমি উত্তর দেব। না হলে আমি তো মনে করতেছি সবই আপনি জানেন, কিন্তু আসলে কিছুই জানেন না। স্যার, সিআর মামলার ক্ষেত্রে মোকাম লেখা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লেখা সিআর মামলা নম্বর লিখবো 2026 দিয়ে বাদীর নাম দিব, আসামি দিব। হ্যাঁ, বাদী না লেখে ওই জায়গায় মামলাতে কখনো বাদী হয় না, ক্রিমিনাল মামলাতে এগুলো হয় ফরিয়াদ। ফরিয়াদি। জি জি, ফরিয়াদ। ওকে। আর জি স্যার, যখন ক্রিমিনাল মামলা
নম্বরের সাথে ওই থানার মামলার নাম্বারটা লিখতে হবে, আর সিআরের সাথে লিখতে হবে না। স্যার রাষ্ট্রকেও স্যার ফরিয়াদি হিসেবে চিহ্নিত করা যাবে স্যার, রাষ্ট্র যদি হয়। না না, রাষ্ট্র হলে বাদী, রাষ্ট্র সবসময় বাদী। ফরিয়াদি তো ওই যিনি ইনফরমেন্ট, যিনি প্রাইভেট পারসন, জি স্যার। হ্যাঁ, যিনি হচ্ছে ভুক্তভোগী। ক্লিয়ার? সিআর মামলা কিভাবে হয়, জিআর মামলা কিভাবে হয়, এতটুকু আগে বোঝেন, তারপরে বাকিটুকুতে যাচ্ছি। বোঝা গেছে পর্যন্ত। একজন বলেন দেখি, যে বোঝা যায় নাই সে বলেন। আমি বলবো, হ্যাঁ বলেন। জিআর বলবো না সিআর বলবো? যেই বলেন। জিআর এর ক্ষেত্রে হবে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা, আর নবাবপুর মামলা নাম্বার 15/5/2023, জিআর মামলা নাম্বার 7/2023। রাষ্ট্র হবে বাদী বনাম জসিম বা আসামির কথা। আর সিআর এর ক্ষেত্রে হবে মোকাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা। এখানে শুধু সিআর মামলা নাম্বার দিয়ে দিব, আর করিম বা ফরিয়াদি আর জসিম আসামি। ভেরি গুড। কিন্তু এই সিআর মামলার ক্ষেত্রে মোকাম হয় আর জিআর মামলার ক্ষেত্রে বিজ্ঞ হয়, এরকম না। যেটা লিখবেন সেটা যে কোনো একটা মনে রাখেন, যে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এইটাই আমি লিখবো, তাহলে এইটাই লিখেন। হ্যাঁ, সিআর মামলার ক্ষেত্রে মোকাম হয় আর জিআর মামলার ক্ষেত্রে মাননীয় হয়, এরকম কিন্তু না। আমার কথা বুঝছেন আমি কি বলছি? জি স্যার, মোকাম লিখলেই হয়। মোকাম লেখেন, মোকাম শব্দটা অত্যন্ত পুরাতন ধাঁচের। মোকাম না লেখে বিজ্ঞ লিখলেই হয়, মাননীয় বিজ্ঞ লেখেন। তাহলে ফাইনালি মাননীয় বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা, এইরকম স্যার। জি জি জি, আচ্ছা স্যার। ওই একটা কথাই মনে রাখেন। ক্রিমিনাল যদি যদি ধরেন দায়রা জজে লিখতেছেন, তাহলে লিখবেন মাননীয় বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত ঢাকা। ঠিক আছে? ইংলিশে লেখা হয় সুপ্রিম কোর্টের যেগুলো লেখা হয়, ভাই আপনারা তো ধরেন সুপ্রিম কোর্টের যে ড্রাফটিং হয় সেগুলোকে ফলো করতে হয়, কিন্তু এইটা প্রত্যেকটি জেলায় জেলায় একেবারে জেলা বারগুলোতে একেবারে পিটিশনের সাইজ যদি দেখেন, ওই যে কথা বলতেছিলাম, আজকের যে ভাই ফোন দিয়েছিল, যাকে আমি একটা পিটিশন লিখে পর্যন্ত দিছি, সে আমাকে বলতেছে, স্যার আমার এলাকার এই কুড়িগ্রামে বাম হাতে লেখে বাদীর নাম আর ডাইন পাশে লেখে হচ্ছে বিবাদীর নাম, আর যেগুলো লেখে কোনো আপনি যেমন 1 2 3 4 এরকম দিয়ে দিয়ে লিখছেন, আমাদের ওখানে তো গদ্য আকারে লেখে, ওইটাই চলে। আপনি যদি এটা দেন তাহলে চলবে না। আমি বললাম যে এটা ওই আদালতের ওই আইনজীবীদের জানা নাই জন্য ওনারা ওইভাবে অভ্যস্তের জন্য এইটা ওইভাবে চলে, কিন্তু কোর্টের কাছে সব ধরনের চলে, কোর্ট ভালো মন্দ সবই বুঝে। তো আপনি মোকাম লেখেন, মাননীয় লেখেন আর বিজ্ঞ লেখেন, যে কোনো একটা ফলো করেন। তবে স্ট্যান্ডার্ড শব্দ হচ্ছে হাইকোর্ট ডিভিশনে লেখেন লার্নেড শব্দটা, তাহলে লার্নেড শব্দ হচ্ছে বিজ্ঞ। দ্যাটস ওয়াই আমরা সবসময় মাননীয় বিজ্ঞ লেখি। মোকাম মোকাম এগুলো পুরাতন ধাঁচের শব্দ, আমি লেখি না। আপনারা লিখতে চাইলে লিখতে পারবেন, ভুল না, কিন্তু যে কোনো একটা লিখবেন। তাহলে সিআর মামলা জিআর মামলা সম্পর্কে আপনাদের ধারণা হইলো যে কোর্টের নাম কিভাবে লিখবো, মামলার নাম কিভাবে লিখবো। রাষ্ট্র হয় সবসময় জিআর মামলাতে, আর পিটিশন কেস যেগুলো সিআর মামলাতে, সেগুলো সবসময় বাদী যিনি থেকে মামলা, যাকে বলা হয় ফরিয়াদি বনাম আসামির নাম লিখবেন। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার ভাইয়া? জি স্যার। জি স্যার। ওকে, এখন ওই পিটিশনের লাস্টে আসেন। অতএব উপরোক্ত কারণ বিবেচনায় আসামিকে অত্র মামলার দায় হতে অব্যাহত দানের মর্জি হয়। একটা কথা আছে, তাই না? দেখছেন কি কথা আছে না স্যার। জি স্যার।
উপরোক্ত কারণ বিবেচনায়। তাহলে আপনি প্রত্যেকটি যেই ধরনের ক্রিমিনাল পিটিশনই দেন না কেন, যে কথাই আসুক না কেন, এদিকে আসো। যদি জামিনের দরখাস্ত আসে, যদি আপনার 241 এর দরখাস্ত আসে, যদি টাইম পিটিশন আসে, যদি এটা কি হলো? এটা আপনার বেল বন্ডের টাকা কমানোর কথা বলা আছে, যা কেন না আছে, আপনাকে কি লিখতে হবে? উপরোক্ত ওই কথাটা মুখস্থ লিখবেন। অতএব, অতএবের পরে সবসময় একটা কমা হয়। অতএব উপরোক্ত কারণ বিবেচনা, উপরে তো আপনি কারণ লিখছেন, কি কারণে এই দরখাস্ত লিখছেন, তাহলে আপনি লিখবেন অতএবের পরে দিবেন কমা, মোর আম্মু বলে। তারপরে লিখবেন উপরোক্ত কারণ বিবেচনায়। এই সোহাগী, কারণ বিবেচনায় যেইটা আপনি চাচ্ছেন, ধরেন আসামি উপরোক্ত কারণ বিবেচনায় অত্র মামলার, এই কথাটা ডাইরেক্ট প্রয়োজনে লিখে নেন। উপরোক্ত কারণ বিবেচনায় অত্র মামলায়, দাল আলিফ দুই জবর দান, অত্র মামলার আবার আসামিকে হামজা জবর অব্যাহতি দানের আদেশ, অব্যাহতি দানের আদেশ দানে মর্জি হয় যদি অব্যাহতির কথা থাকে। আবার যদি অব্যাহতির না কথা লিখে যদি আপনি বলেন জামিন দিতে, জামিনের দরখাস্ত দিয়েছেন, তাহলে লিখবেন অতএব উপরোক্ত কারণ বিবেচনায় অত্র মামলার, ওই একই কথা, আসামিকে জামিন প্রদানের আদেশ দানে মর্জি হয়। তাহলে ওই জায়গায় যেই জিনিস চাচ্ছেন সেই জিনিসটুকু ওখানে শুধু লিখে দিবেন, কিন্তু আপনার ওই পেয়ার ওই একটাই, অত্র, অতএব উপরোক্ত কারণ বিবেচনায় অত্র মামলায়। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার স্যার এইখানে তো স্যার কোনো হেতু দেয় নাই স্যার। হ্যাঁ, হেতু তো এখানে থাকে না রে ভাই, হেতু বা কোনটা থাকে সেটা আমি বলতেছি, আগে এইটা শেখেন। আর তারিখ আছে না স্যার, তারিখ দেবো না শেষে? পরে দিতেছি, আগে এইটুকু শিখলেন কিনা তাই বলেন। জি স্যার, শিখলাম স্যার। একটা জিনিসে মনে রাখবো, অব্যাহতির ক্ষেত্রে অব্যাহতি, আর হচ্ছে জামিনের ক্ষেত্রে জামিন, যা থাকবে ওটা। ওই ওই ধরনের আদেশ দানে কোর্টের মর্জি হয়, এই হলো কথা। ওই ধরনের যেটা চান আপনি সেটার আদেশ দানে মর্জি হয়। এখন আপনি ধরেন হচ্ছে টাইম পিটিশন চেয়েছেন, যে সময় প্রদানের আদেশ দানে মর্জি হয়। আপনি চাচ্ছেন বেল বন্ডের টাকা বেশি হয়েছে, তাহলে বেল বন্ড কমানোর আদেশ দানে মর্জি হয়। আপনি চাচ্ছেন আসামিকে অব্যাহতি প্রার্থনা, তাহলে উপরোক্ত কারণ বিবেচনায় অত্র মামলা আসামিকে অব্যাহতি আদেশ দানে মর্জি হয়। মানে ওইখানে মাঝেরটুকু আপনি পরিবর্তন করবেন, আর বাকি সব আপনি সেম রাখবেন। কথা কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। হ্যাঁ? এটুকুই লিখবো, অতএব উপরোক্ত কারণ অধীনে অত্র মামলা বিবেচনায় অত্র মামলার আসামিকে অব্যাহতি দানের আদেশ দানের মর্জি আমি হয়। তো ওই কথা বলছি, আমি আগে প্রথম বলছি লেখেন অতএব, কমা দেন। অতএব লিখছি, অতএব লিখে কমা দিয়ে হ্যাঁ, উপরোক্ত তারপর লেখেন উপরোক্ত কারণ বিবেচনায়, তারপরে লেখেন উপরোক্ত কারণ বিবেচনায়। কথা বলবেন কম, শুনবেন বেশি। হ্যাঁ, অতএব কমা দিয়েছেন। জি উপরোক্ত কারণ বিবেচনায় হ্যাঁ অত্র মামলা জি ড্যাশ 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 ডট ডট দেন, দেশ আদেশ দানের মর্জি হয়। জি স্যার। এখন ওই ওই ড্যাশ ড্যাশ জায়গায় যা দরকার আপনি তাই লিখবেন। অতএব উপরোক্ত কারণ বিবেচনায় অত্র মামলার আসামির সময় চান, আসামির অব্যাহতি চান, আসামির বেল বন্ডের টাকা বেশি হয়ে গেছে সেটা কমানো চান, আসামির আদতি আসামির জামিন চান, আর যত প্রকার যা আছে তা চান, নারাজি দিয়েছেন, নারাজির দরখাস্ত চান, যা চান তাই চাবেন। কথা ক্লিয়ার? এইটুকুর কথা বললাম, এটা হলো আপনার পিয়ার প্রসাদ। তাহলে ওই উপরে এবং নিচে বুঝতে পেরেছেন ভাইয়া সবাই? না বুঝতে পারলে আমাকে আবার জি বলতে স্যার। হবে। এখন তারপরে আপনার নিচে লিখবেন নিবেদক এবং তারিখ। অনেকটাতে নাই, অনেকটাতে আছে। আপনি আপনার মতো করে লিখবেন, নিবেদক লিখে তারিখ দিয়ে দিবেন, শেষ। তাও কেউ কেউ দিয়েছে, কেউ কেউ দেয় নাই। আর তারিখটা কি ফাঁকা রাখবো না, তারপর দিয়ে রাখবো? যেহেতু আপনার তারিখ, হ্যাঁ স্যার
হ্যাঁ স্যার আমাদের বগুড়াতে যে আমরা ইউজ করি স্যার ওই নিবেদক ইতি টার্ম হ্যাঁ, এই ইতিটা কি দেওয়ার দরকার আছে স্যার? কোন সেই কথাই আমি বললাম যে কোন জায়গায় ব্যবহার করে, কোন জায়গায় ব্যবহার করে না। হ্যাঁ, জি স্যার। তবে যেহেতু আমি যদি বলি, যেহেতু এই প্রত্যেকটি দরখাস্তের মাথার উপরে কিন্তু যিনি দরখাস্ত দিচ্ছেন তার সিগনেচার থাকে, এবং দরখাস্তকারীর পক্ষে থাকে হচ্ছে আইনজীবীর সিগনেচার, সেহেতু নিবেদক টাং লেখারও জরুরি না। তবে এইটা প্রচলিত একটা নিয়ম, কেউ কেউ ব্যবহার করে, কেউ কেউ ব্যবহার করে না। যদি মনে থাকে দিয়েন, না মনে থাকলে না দিয়েন। তারিখের জায়গাটা ফাঁকা রাখবো না, তারিখ বসাই দিব, তারিখ বসাই দিয়ে। স্যার নিবেদক নাম হবে নাকি শাখা থাকবে স্যার? শুধু সিগনেচার দিয়ে দিবেন, জি স্যার। কারণ উপরে তো আসামি, বাদী, বিবাদী সব নাম দেওয়া আছে, তাহলে উপরে এবং নিচে জানা হয়ে গেল। জি স্যার। এখন হ্যাঁ, সিগনেচার দিয়ে দিবেন, নাম যেন লেখেন না, আবার ভুলেও যেন নাম লেখেন না। এটা আবার আর এক অপরাধ। স্যার আসলে স্যার ওই নিবেদকটা কি হবে, ফরিয়াদি হবে না আইনজীবী স্বাক্ষর হবে ওখানে বাস্তবে? ওই ওই যে নিবেদকের পরে, জি স্যার। নিবেদকের পরে তো সবসময় থাকে হচ্ছে যিনি দরখাস্তকারী, কিন্তু অলরেডি সে ওই যে মাথার উপরে সিগনেচার দিয়ে দেয়। আপনি তো এই দরখাস্তটা দিচ্ছে হচ্ছে, মাধ্যম হচ্ছে আইনজীবী, কিন্তু সিগনেচার তো দিচ্ছেন হচ্ছে, এই দরখাস্তটা তো আসামি। এখন এখন দেখেন যুক্তিটা কি, যদি হাজতি আসামি হয় তাহলে তার নিবেদক আমি কোত্থেকে পাবো? সে তো জেলের মধ্যে। আবার আবার যেহেতু অনেকেই যুক্তি ব্যবহার করে, যেহেতু আসামির পক্ষে আইনজীবী দরখাস্ত দিচ্ছে, হাজতি আসামি, তাহলে নিবেদক আসামির পক্ষে যদি আইনজীবী সিগনেচার করে কোনো সমস্যা নাই। কিন্তু এটার কোন স্ট্যান্ডার্ড ফরম্যাট বাংলাদেশে নাই, ওই আজীবন একভাবে চলে আসতেছে, সেইভাবেই মানুষজন দিয়ে যাচ্ছে। তবে আমার কাছে মনে হয় না যে নিবেদক এবং টাং দেওয়ার দরকার আছে, দিবেন না, কারণ অলরেডি আপনি ওই মাথার উপরে তো সিগনেচার দিচ্ছেনই। প্রত্যেকটি দরখাস্ত দলিল যেমন লেখে না, ওইরকম পাতাইলে দরখাস্ত দিতে থাকে। আমার কথা বুঝছেন? এই বইগুলোতেই দেখবেন, 2-4টা বই ঘেটে দেখবেন কোনোটাতে নিবেদক লেখা আছে, কোনোটাতে নিবেদক লেখা নেই। আচ্ছা, হ্যাঁ, ওই জামিনের দরখাস্ত স্যার উপরে ওই আইনজীবীর মানে একটা সিল থাকে স্যার, আসামি একটা সাইন দিয়ে, ওটা কি স্যার দিতে হবে একদম উপরে, দরখাস্তের উপরে? না, দেওয়ার দরকার নেই, ওগুলো দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন আসেন, আমাকে আগাইতে দেন আর শুনতে থাকেন। যেখানে ওই দরখাস্ত দেখেন, দরখাস্তকারী আসামির পক্ষে বিনীত নিবেদন এই যে, তাহলে যার পক্ষে দরখাস্ত দিবেন তাহলে আপনি তার কথা লিখবেন, বাদী বা ফরিয়াদির পক্ষে বিনীত নিবেদন এই যে। যদি দরখাস্তকারী আসামি হয় তাহলে দরখাস্তকারী আসামির পক্ষে বিনীত নিবেদন এই যে, যার পক্ষে দরখাস্ত দিবেন ক্রিমিনাল মামলায় তার সম্পর্কে আগে লিখবেন। তাহলে যদি আসামির পক্ষে দেন তাহলে আসামি, প্রথম কথা হচ্ছে ল অ্যাবাইডিং সিটিজেন্স অফ বাংলাদেশ, অর্থাৎ আইন মান্যকারী, আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেই বলেন, আসামির কথা বলেন আর বাদীর পক্ষে বলেন, যেহেতু কোর্টে আসছে, কথাটা আপনি লিখবেন দরখাস্তকারী বাদী বা দরখাস্তকারী আসামি, আইন মান্যকারী, আইনের উপরে শ্রদ্ধাশীল। একটা কথা কেন? যদি এই মামলার যেই কথাগুলো বলবে, আসামির পক্ষে যখনই কোনো কিছু লিখতে যাবেন তখন একটা কমন কথা আছে। কমন কথা কি? আপনি তো এত
ইনফরমেশন আপনার মাথায় নাই, কারণ জীবনের প্রথমে আপনি এখানেই কেবল এই দরখাস্ত লিখছেন, আর তো লিখতেছেন না। আপনাকে আসামির পক্ষে যখন মামলা দায়ের করবেন, কোন দরখাস্ত দিবেন, তখন আপনাকে প্রথম কথা মনে রাখতে হবে, ওই যে উপরে 1 নাম্বার দিবেন, দ্বিতীয় নাম্বার হলো আসামিকে যখনই মামলায় জড়ানো হয় তখন একটা কমন কথা হলো এই আসামিকে ষড়যন্ত্রমূলক ভাবে অত্র মামলায় জড়ানো হয়েছে, ষড়যন্ত্রমূলক ভাবে। দ্বিতীয় কথা সবসময় বলবেন যে আসামিকে শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যে অত্র মোকদ্দমা দায়ের করা হয়েছে। এই দুইটা কথা তাহলে আপনার কমন কথা। একটা হলো হয়রানি করার, স্যার এই কথাগুলোর আগে কি যেহেতু এটা স্যার ইউজ করে যাবো স্যার? সব সময় যেহেতু ব্যবহার করবে। তাহলে আসামির 3টা শব্দ কিন্তু মনে রাখতে হবে, দাগ দিয়ে ফেলেন। 1, দরখাস্তকারী আসামি আইনের প্রতি মান্যকারী শ্রদ্ধাশীল। যে কোনো দরখাস্ত আসামির পক্ষে লিখতেছেন তাহলে ওই উপরের 1 নাম্বার কথা লিখে দিবেন। নাম্বার ওই 6 দেখেন, যেহেতু শুধুমাত্র ষড়যন্ত্রভাবে অত্র মামলাটি আনয়ন করা হয়েছে বিদায় মামলাটা, যেই দরখাস্ত দিবেন সে শুধুমাত্র ওই পর্যন্ত লিখবেন, শুধুমাত্র ষড়যন্ত্র করার উদ্দেশ্যে অত্র মিথ্যা মামলা আনয়ন করা হয়েছে বা মিথ্যা মামলা দায়ের করেছে, যেহেতু আসামি তাকে প্রমাণ করার এই দুইটা। আর 6 নাম্বারের পরে 7 নাম্বার একটা দিবেন, সেটা হলো যেহেতু আসামিকে শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যে, হয়রানি একটা হচ্ছে ষড়যন্ত্র, দ্বিতীয় নাম্বার দিবেন হচ্ছে হয়রানি। আমি কিছু কমন কথা লিখে দিতেছি, এই কথাগুলো দিলে আপনার একটা দরখাস্ত পরিপূর্ণ হলো। আপনার কমন কথা আসামির পক্ষে যত রকম দরখাস্ত দিতে বললো আপনি এই কথাগুলো লিখে আসবেন, আমি এই কথাটা বলছি। কিন্তু আসলে দরখাস্ত লেখা তো বিভিন্ন রকম, এক একটা জায়গায় এক এক রকম লিখতে হয়, কিন্তু আমি আপনাদের শুধুমাত্র একটা অভিনয় করার জন্য একটা স্টেজে দাঁড় করায় দিতেছি যে আপনি এই কাজ করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাইয়া? জি স্যার। জি স্যার। তাহলে আপনি ওই 1 নাম্বারে লিখলেন যে আসামি আইন মান্যকারী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর ওই 6 এবং 7 দেখেন যে শুধুমাত্র ষড়যন্ত্র করার উদ্দেশ্যে মোকদ্দমাটা দায়ের করা হয়েছে। নাম্বার 7 লিখবেন যেহেতু অত্র মোকদ্দমা শুধুমাত্র আসামিকে হয়রানি করার উদ্দেশ্যে মোকদ্দমাটা দায়ের করা হয়েছে। 8 নাম্বার দেখবেন অন্যান্য বক্তব্য, এখানে লেখা নাই, অন্যান্য বক্তব্য শুনানিকালে পেশ করা হইবে। 8 নাম্বার লিখবেন অন্যান্য বক্তব্য শুনানিকালে পেশ করা হবে। তাহলে 1 গেল, তারপরে হচ্ছে 6 গেল, 7 গেল, 8 নাম্বার আমি একটা কথা বললাম অন্যান্য বক্তব্য শুনানিকালে পেশ করা হবে। আর অতএব উপরোক্ত কারণ বিবেচনায় যে কথাটা পিয়ার পোষণ দিলেন সেটা দিলেন, আইন মান্যকারী দিলেন। এখন ভিতরের 2-3টা লাইন যদি অব্যাহতির কথা বলে, যদি আপনাকে সময়ের আবেদনের কথা বলে, যদি আপনাকে হাজতি আসামির কথা বলে, যে হাজতি আসামির জামিনের কথা, মূল কথা যে সেই অনুযায়ী আপনি লিখবেন যে আসামি অত্র মামলার ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এক কথায় অত্র মামলার যে ঘটনা সেটার সাথে কোনোভাবেই জড়িত না, এই কথাটা লিখে নেন। যে ঘটনাই থাকুক না কেন সেই ঘটনায় লিখবেন আসামি অত্র মোকদ্দমার ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। তারপরে লিখবেন যে যেহেতু অত্র মোকদ্দমা শুধুমাত্র ষড়যন্ত্র বা মিথ্যা মামলা আনয়ন করা হয়েছে। তারপরে লিখলেন ষড়যন্ত্র মানে শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। আর যখনই কোনো জামিন পিটিশন লিখবেন, জামিনের ক্ষেত্রে আর একটা কমন কথা বলে দিতেছি, কমন কথা হলো আসামি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কি? ওই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। যদি উনি জেল হাজত থেকে না বের হয়, উনি তো বের না হলেও সমস্যা নাই, কিন্তু ওনার পরিবারের যে আরো সদস্য আছে তারা মানবতার জীবন যাপন করছে, যদি কোনো জামিনের পিটিশন দেন, নিম্ন আদালতে বলেন উচ্চ আদালতে বলেন, কমন কথা কি বোঝা গেছে ভাইয়া? আমি কি কি বলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা টুকটুক করে বলতে থাকেন, দেখি কি কি আয়ত্ত করতে পারলেন, কি কি লিখতে পারলেন। তাহলে প্রথমে লিখবো যে মাননীয় বিজ্ঞ শিব মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট রংপুর, তারপরে রংপুর
রংপুর কোতোয়ালি থানার মামলা নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবে স্যার। ওখানে মেট্রোপলিটিয়ান আছে, চট্টগ্রাম ওটা তো সিটি কর্পোরেশন। রংপুর কোতোয়ালি মেট্রো থানার মামলা নং 17/8/2026। অবলিক क्या ব্র্যাকেট তার দিকে তার সাদা পরে ব্র্যাকেট হলো 8 দিলাম, পাবলিক দিয়ে 2026 দলে করা সাল। জি 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 হ্যাঁ, ব্র্যাকেটে 5 আচ্ছা, থাকবে। জিআর মামলা, জি স্যার, জিআর মামলা নং দিলাম একটা স্যার 17/2026। জি তারপরে রাষ্ট্রবাদী মানে বাদী আর করিম বা যাই হোক হলো আসামি। জি তারপরে বিষয় দিলাম স্যার যে ফৌজদারি কার্যবিধির 241 ক ধারার বিধান মতে মামলার দায় হইতে আসামির অব্যাহতির প্রার্থনা। এখন যেটাই বলুন, ধরেন আপনার যেটাই বিষয়টা বলুন। দেখবেন যেটা প্রশ্ন চাবে। তারপরে আসামির জামিনের জন্য প্রার্থনা, আসামির জামিনের জন্য প্রার্থনা, আসামির অতিরিক্ত জামানত থেকে অব্যাহতি দানের প্রার্থনা, আসামিকে শুধুমাত্র অব্যাহতি থেকে প্রার্থনা। হ্যাঁ যেটা চাবে সেটা দেবো ওই জায়গায়। হ্যাঁ, হাজতি আসামির জামিনের জন্য প্রার্থনা। তাহলে আপনার প্রশ্নে যা থাকবে তাই দিকে বিষয়। জি স্যার। তারপরে 1 নম্বরে দেবো স্যার মানে ইয়াতে এই আসামি পক্ষে দরখাস্ত করি আসামি পক্ষে অব্যাহতির জন্য নিবেদন এই যে অব্যাহতির দরকার নেই, বিনীত নিবেদন এই যে বা নিবেদন এই যে, অব্যাহতির উপরে লিখলেনি। জি স্যার, বিনীত নিবেদন এই যে 1 নম্বর দিলাম যে যেহেতু আসামি একজন আইন মান্যকারী এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি হইতেছেন বটে। হ্যাঁ, বাংলাদেশের একজন, আরো সুন্দর কথা লিখবেন, বাংলাদেশের একজন সুনাগরিক বটে। সুনাগরিক বটে। তারপর যখন যেহেতু আসামিকে ষড়যন্ত্রমূলক ভাবে অত্র মোকদ্দমায় জড়িত করা হয়েছে। জি। তারপরে যেহেতু আসামিকে হয়রানির উদ্দেশ্যে অত্র মোকদ্দমায় জড়িত করা হয়েছে। জি। আর অত্র মোকদ্দমার সাথে আসামি কোনোভাবেই জড়িত নয়। ভেরি গুড। অন্যান্য বক্তব্য শুনানিকালে পেশ করা হবে। অন্যান্য বক্তব্য শুনানিকালে আসামিক নিবেদিত ভাবে পেশ করা হবে। হ্যাঁ, আর মাঝে যে কথা বলবে, হ্যাঁ, সেই কথা লিখে দিবেন কি, যতটুকু পাওয়া যায়। হ্যাঁ, আর অতএব উপরোক্ত কারণ বিবেচনায় আসামিকে অত্র মামলার এখন যেটা চাবে সেটা দেবো। হ্যাঁ, দায় হইতে অব্যাহতি বা বেলবন কমানোর জন্য যেটা চাবে সেটা দিয়ে বলবো তার আদেশ জানের মর্জি হয়। মর্জি হয়। ভেরি গুড। তাহলে অন্ততপক্ষে ঠেকা কাম আমাদের চলে যাবে, তাই না? যে বিপদে পড়লাম, একটা কিছু আসলো, জানি না, আমার একটা হাতিয়ার আছে, আমি কিছু লিখতে পারি। হ্যাঁ জি স্যার। জি ভাইয়া বলেন। স্যার টাইম পিটিশনে এই গ্রান্টস গুলো আপনারা দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে যে আসামি কিসের জন্য আসছে না, ওই কথাটা শুধু লিখে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, জি স্যার। আর তাহলে কিসের জন্য আসতেছে না সেটা লিখলেন, আর অন্যগুলো তো লিখলেনই। তার ক্ষেত্রে জামিনের ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে কি, জামিনের পিটিশন যদি আসে, ওই আসামি জেল হাজতে থাকার কারণে তার পরিবারগুলো মানবতার জীবন যাপন করছে, একমাত্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। কথা বোঝা গেছে কি গ্রাউন্ড? তাহলে যে কোনো একটা দরখাস্ত আসলে ভিতরে ভুলভাল দুই একটা যাই লেখেন না কেন, অত শুদ্ধ করে লিখতে পারবেন না কেউই, আমি জানি। আমারই 2-4-5 বছর লাগছে শুধুমাত্র এখন বুঝতে পারি যে একটা, এখন ধরেন 10 মিনিট 15 মিনিটের মধ্যে একটা মামলা লিখে ফেলানো যায়, কিন্তু আমাদের 4-5 বছর লেগেছে। আর আপনি তো মাত্র 1 ঘন্টার মধ্যে বা 10 মিনিটের মধ্যে শেখার চেষ্টা করছেন। এতে করে কি আপনার বিপদের অস্ত্র, যে কোনো কথা আমার লিখতে গেলে যাতে সমস্যায় না পড়ি, তাই না ভাইয়া? জি স্যার।
স্যার জি স্যার ওই যে চার্জ যখন চার্জ গঠন করে স্যার, এই চার্জের আগে কি স্যার ওই যে দ্বন্দ্ববিধির ধারাগুলো সিলেক্ট হয় না নাকি? মানে বুঝি নাই। অব্যাহতির দরখাস্তে দেখলাম স্যার কোনো ধারা উল্লেখ করে নাই, দ্বন্দ্ববিধির যে ধারা মানে হ্যাঁ। কোন ধারায় মামলাটা করছে। না কিন্তু ওইটা না, ওইটা দরকার নাই, ওইটা দরকার নাই আপনার। তখন জামিনের পিটিশনে কিন্তু ধারা উল্লেখ করতে হবে কোন কোন ধারায় মামলা করেছে। আবার যদি যদি আপনার যদি আপনার মনে হয় যে আমি এই দুই প্রকারের মনে রাখতে পারবো কিনা, কোন জায়গায় ধারা লিখবো, তাহলে আমার পরামর্শ হচ্ছে প্রত্যেকটি জায়গায়, ওই যেমন এখন জিয়ার মামলা আছে না, জিয়ার মামলা 7-23 ওইটার নিচে ধারা লিখে দিবেন, তাহলে প্রত্যেকটি জায়গায় ধারা লিখে দিবেন। ধারা লেখা ভুল না, দণ্ডবিধি অত অত ধারা, মামলাটা কিসের জন্য হয়েছে অত অত ধারায় হয়েছে। জি স্যার। কথা বুঝছেন? যে আপনার মনে না থাকতে পারে যে কোনটায় ধারা লিখবো আর কোনটায় ধারা লিখবো না, কিন্তু ধারা লিখলে কোনো অপরাধ না। আপনি ওই জিয়ার মামলার পরে ধারা লিখে দিবেন। ধারা লিখে ধরেন 143, 141 দ দুইটা বিসর্গ বরিশিকালের বিয়ে, আর যদি দণ্ডবিধি লেখার সময় থাকে তাহলে লিখে দিবেন। স্যার এই বিশ্বাস হিয়ারিং এর সময় তো চার্জ গঠন হয় নাই, তখন আমরা ধারা পাবো কোথায়? চার্জ মামলার ধারা মানে আমরা তো অব্যাহতি প্রার্থনা করতেছি, ততক্ষণ পর্যন্ত তো চার্জ গঠন হয়নি। চার্জ গঠন না হইলো মামলায় যে ধারা হয়েছে। অর্থাৎ চার্জশিটে যে ধারা থাকে স্যার, এখন কথা হলো, আপনার কথা আমি মেনে নিলাম, খুব সুন্দর কথা, যে আমি তো এখন পর্যন্ত আমার কোন কোন সেকশনে থাকবে না থাকবে সেটাই তো আমি জানি না, তাই না? জি স্যার। আমি ওই মামলায় আসামি হব কি না, তাহলে আমার নাম আসামি লিখলো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? জি স্যার। ওই মামলাটা কি ধারায় রুজু করা হয়েছে এইটা কোর্টকে জানানোর জন্য এক নজরে সে দেখে ফেলবে যে এই এই ধারায় মামলাটা রুজু হয়েছে বা দায়ের হয়েছে। হিসাবে তো জি স্যার। আসলে এফআইআর হিসাবে কিন্তু কোনোভাবেই কিন্তু আসামি লেখা যায় না। খুব গুরুত্বপূর্ণ বিষয় ধরেছে আবুল কালাম আজাদ ভাই, খুব ভালো ভালো কথা বলে মাঝে মাঝে, আমি ওনার কথা কিন্তু গুরুত্ব দেই। যে আমি তো ডিসচার্জই যদি হয়ে যায়, আমি যদি এই মামলার আসামিই না থাকি, তাহলে আমি কোন ধারা দিব? হ্যাঁ, আমার ধারা তো ঠিক নাই। ধারা হলো যেটা মামলা দায়ের করেছে, আসলে কি ধারায় মামলা দায়ের করেছে, ঠিক হোক বা না হোক, আপনি ডিসচার্জ হন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কি কি সেকশনে মামলা দায়ের করেছে এইটা কোর্টকে জানানোর জন্য এটা লেখা। এই ক্লিয়ার ভাইয়া? জি স্যার। ওই একই কথা যদি বলি, একটা মামলা চার্জই গঠন হয় নাই, আপনি আসামি আটক হয়েছে জেল হাজতে, আপনাকে তো সাথে সাথে ধারা লিখতে হয়। তাহলে আমি একটা মামলায় এখন আসামি না, চার্জই গঠন হয় নাই, আমি কেবল জামিন চাচ্ছি, আজকে ধরছে কালকে জামিন চাচ্ছি, সেখানেও ধারা লিখতে হয়। তাহলে ওই ধারা লেখার উদ্দেশ্য কি? মামলাটা কি কি ধারায় ফ্রেম হয়েছে, দাখিল করেছে। তাহলে এই ঘটনাগুলোতে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে ফৌজদারি কার্যবিধি 241-এ একটা দরখাস্ত দেন, হাজতি আসামি মানবিক কারণে জামিনের জন্য একটা দরখাস্ত দেন, আমাদের একটা নালিশি মামলা লেখেন, বাদীর পক্ষে একটা নারাজি দরখাস্ত দেন। স্যার হ্যাঁ, যদি নালিশি মামলা দেখি সেই ক্ষেত্রে স্যার সাক্ষী যারা আছে তাদের লিস্টটা স্যার কখন দিব? বাদী বিবাদীর নামের নিচে নাকি একদম লাস্টে যেতে? বাদী বিবাদীর নামের নিচেই দিবেন, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তবে কোথাও কোথাও হয়তো বা আপনার এলাকায় দেখেছেন জন্য এই প্রশ্ন করতে পারছেন, কারণ এই প্রশ্নটা করার কথা না। হ্যাঁ, বইতে সাথে সাথে দেওয়া আছে, মানে আপনার এলাকায় সাক্ষীদের নাম নিচে লেখে, তাই না? জি স্যার, আমার এলাকাতে স্যার 3 ভাবে লেখে, বামে লেখে বাদী, তারপর বিবাদী, ডাইন পাশে দেখা যাচ্ছে সাক্ষী, এইভাবে বলতো একেবারে এমন মেজাজ আমার খারাপ হয় এই এই ধরনের দরখাস্ত দেখলে, এমন মেজাজ আমার খারাপ হয়
খুবই খারাপ হয়, জগা খিচুড়ি টাইপের। লেখার নিয়ম হলো হাতের বাম পাশ থেকে যেভাবে যেখানে লেখা আছে সেইভাবে। আমি একটা জিনিস যেভাবে দেখেন, আর একটা পিটিশন আমাদের এক ভাই দিয়েছে, ওই যে হাসান হাবিব ভাই, লেখার নিয়ম হচ্ছে এইটা। সিআর মামলার একটা পিটিশন দিয়েছিলেন, লেখার নিয়ম হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম এটা। কিন্তু আপনার আমার ওই সিরাজগঞ্জ এলাকা ওই কাজ করে, হাতের বামে লেখে আর ডানে লেখে বাদী বিবাদীর নাম লেখে, একেবারে গজা খিচুড়ি লাগাই দেয়। ওই শালাঘরে মুখ খারাপ করা লাগে, ওই শালাঘরে ওই 1 টাকার কাটিস বা ওই যে এই নীল কাগজ যাবে এই জন্য হয়, ফুটারে কত লিখতে হয়, লাইন স্পেস কত দেয়াল দিতে হয়, 2 দিতে হয় নাকি 3 দিতে হয়, আইনজীবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। জানেন না কম্পিউটারে কও জানেন? জি সোহেব আহমেদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যদি প্রশ্ন এরকম আসে যে একটি জামিনের আবেদনের মুসাবিদা করুন, এখন জামিন পাওয়া যায় 497, আবার জামিন চাওয়া যায় 496, জামিন অযোগ্য জামিনযোগ্য মামলার ক্ষেত্রে স্যার। তাহলে এখন যদি শুধু বলে যে একটি মুসাবিদা তৈরি, জামিনের একটি মুসাবিদা তৈরি করুন, সেক্ষেত্রে কি আমরা 496 অ্যাপ্লাই করবো? যদি সেকশন দেওয়া থাকে তাহলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এই সেকশনগুলো জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য। যদি সেকশন দেওয়া থাকে, আর যদি সেকশন না দেওয়া থাকে আপনি ইচ্ছা মতো বসাবেন, 96 বসালেও সমস্যা নাই, 97 নম্বর সেকশন বসালেও অসুবিধা নাই। তবে 497 নম্বর সেকশনে যখনই যাবেন তখনই আপনি প্রথম এবং প্রধান গ্রাউন্ড ব্যবহার করবেন যে অত্যন্ত বৃদ্ধ এবং অসুস্থ। আমার কথা বুঝতে পেরেছেন? এখন জামিন নিয়ে কথা বলি, জামিন নিয়ে কথা তো অলরেডি বলে ফেলেছি। যখনই দেখবেন নন বেইলেবল সেকশন 302 ধারায় জামিনের কথা বলছি, তখনই আপনাকে নিয়ে আসতে হবে আসামি অত্যন্ত অসুস্থ, গত 5 মাস আগে সে অ্যাপেন্ডিসাইটের অপারেশন করেছে। ওগুলা স্যার বুঝতে পারছি, মানে জাস্ট এই একটা কনফিউশন ছিল স্যার। আর কনফিউশন ওই ক্লিয়ার, 302 ধারা হলে অবশ্যই 497 ব্যবহার করবেন। আর যদি কোনো কিছু না লেখা থাকে, যে শুধুমাত্র একটা জামিনের দরখাস্ত, হাজতি আসামির জামিনের দরখাস্ত লেখেন, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো 96 লিখতে পারেন, 97 লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? যদি কোনো ক্রিমিনাল মামলার দরখাস্ত আসে, অন্তত পক্ষে এইভাবে লিখে দিয়ে আসতে পারবেন? এখন আমাকে একটা দেন, কার কাছে আছে, আমি কিন্তু কম্পিউটার মানে মোবাইলে পড়তেছি আর কম্পিউটারে আমি ওইটা দেখতেছি, কার কাছে এখন রিভিশন মামলা ড্রাফট আছে একটা দেন, কোন বই আছে, কারোর কাছে আছে? জি স্যার, রিভিশন তো স্যার আপনি আমাদের করাইছিলেন স্যার, লিখিত মিস্টার লাস্টের প্রশ্নটাই। হ্যাঁ, লিখিত মাস্টারের লাস্টের প্রশ্ন। জি স্যার, লাস্টেরটা। লাস্টের প্রশ্ন আমার কাছে তো ওই টাইপের বই নাই রে ভাই, সেরা ফাটা অনেকদিন আগে একটা বই ছিল, তো দেন কষ্ট করে ছবি তুলে দেন ভাই। আমার অনেক ইচ্ছা ছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার খুব ইচ্ছা ছিল যে আমি আপনাদেরকে তৈরি করে দেব, কিন্তু আসলে আমি এত ব্যস্ততার মধ্যে পড়ে গেছি যে একেবারে আজকেও খাবার খাইছি 3টের সময়, 3:30টার সময়। জি, একটা দেন দিছেন কেউ? স্যার যারা আছে স্যার, না আছে না? আচ্ছা, এইটা হাসান হাবিব ভাই দিয়ে। এখন আপনার একটা রিভিশনের ক্ষেত্রে আমরা একটু যাই, কথা বলি, কারণ রিভিশনটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাহলে যে কোনো এক কথায় আমরা কিছু জিনিস জানতে পারলাম যে একটা দরখাস্ত হোক, সেই দরখাস্ত জামিনের দরখাস্ত হোক, সেটা অসুস্থতার জন্য হোক, সেটা বেতন কমানোর জন্য হোক, সেটা ডিসচার্জের জন্য হোক, যে কোনো ধরনের দরখাস্ত হলে ভাই কেউ একজন আনমিউট অবস্থায় আপনি মিউট করে নেন, নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। আচ্ছা,
তাহলে যে কোনো ধরনের একটা দরখাস্ত হোক 2-3 বার বাসায় 1-2 বার একটু প্র্যাকটিস করবেন যে আসলে আপনি ওই স্টেজে যা কেমনে নাচবেন যদি এরকম আসে কোনো দরখাস্ত আসবে, বুঝছেন মোবাইসিরুল ভাই? একটা প্র্যাকটিস করবেন, জি স্যার। যে যে কথাগুলো বলছি সেইগুলোর সাথে একটু মিলে একটা প্র্যাকটিস করবেন যাতে আমাদের অন্তত পক্ষে 70% একটা প্রশ্নের মার্ক যদি আমরা 100% বলি 70% মার্ক যদি আমাদের ক্যারি করা যায় সেই বিষয় নিয়ে আমাদের একটা কি করবেন হয়ে যাবে, তাহলে একটা প্র্যাকটিস করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে রিভিশন, যে কথা আমরা প্রথমেই বললাম ভাইয়া, সেটা হচ্ছে আপনাকে রিভিশন কোড কিন্তু দুটো, তাহলে ওই জায়গায় যেমন চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নানান কথা থাকতে পারে, কিন্তু রিভিশন কোড কিন্তু মাত্র দুইটা, একটা হলো হাইকোর্ট ডিভিশন আর একটা হচ্ছে দায়রা জজ, জেলা ও দায়রা জজ। এখন কথা হলো আমাদের যেহেতু আমরা নিম্ন আদালতে দরখাস্ত দেব সেহেতু আমাদের কোর্টের নাম কিন্তু ফিক্স, সেটা হচ্ছে জেলা ও দায়রা জজ। এখন ওই জেলা ও দায়রা জজ শব্দ লেখা যাবে না, এখন শুধু লিখতে হবে ওই যে ওই কথাই লিখবেন মাননীয়, আবার সেই বিজ্ঞটাই লিখবেন দায়রা জজ আদালত, কমা দিয়ে লিখবেন চট্টগ্রাম, কমা দিয়ে লিখবেন যশোর, কমা দিয়ে লিখবেন সিলেট, যে এলাকায় হয় সেটা লিখবেন। কেন জেলা জজ লিখবেন না? আমাদের 2025 সালে এই কোর্ট দুটাকে বিভক্ত করেছেন, যিনি জেলা জজ তিনি দায়রা জজ আগে ছিলেন, কিন্তু এখন যিনি জেলা জজ তিনি একজন, যিনি দায়রা জজ তিনি একজন, অর্থাৎ যারা ফৌজদারি বিচার করবে তাদেরকে দায়রা জজ বলা হবে, যারা সিভিল মামলা ডিল করবে তাদেরকে জেলা জজ বলা হবে। এই জন্য আপনাকে কি লিখতে হবে? বিজ্ঞ দায়রা জজ আদালত। ওকে, এখন রিভিশন হইতে হলে এক কথাই শেষ, আদালতের নাম ফিক্স, বিজ্ঞ দায়রা জজ আদালত। এখন যদি মহানগরীর মধ্যে হয়, যেমন ঢাকা হয়, চট্টগ্রাম হয়, সিলেটে হয়, তারপরে হচ্ছে রংপুর হয়, তাহলে বিজ্ঞ মাননীয় বিজ্ঞ মহানগর দায়রা জজ লিখবেন। আর যদি সিটি ওই মেট্রোপলিটনের বাইরে হয়, যেমন আমার সিরাজগঞ্জে, তাহলে আমাকে লিখতে হবে বিজ্ঞ, শুধুমাত্র বিজ্ঞ মাননীয় বিজ্ঞ দায়রা জজ আদালত, তখন মহানগর শব্দটা লেখা যাবে। ক্লিয়ার? তাহলে কোর্টের নাম কিন্তু একটাই, ডিভিশন আসলে কোর্টের নাম একটাই, ফিক্স। জি স্যার। নো ওয়ে, কারণ আমাকে হাইকোর্ট রিভিশন লিখতে দিবে না, এটা ফিক্স মোটামুটি জানা। আর কোর্টে দুটি, একটা হচ্ছে দায়রা জজ আর একটা হচ্ছে হাইকোর্ট। তাহলে আমি দায়রা জজ আমি পেয়ে গেলাম, কোর্টের নাম পেয়ে গেলাম। এই জায়গায় তখন কিন্তু সূত্র ছিল থানার মামলা নাম্বার, তাই না ভাইয়া? এখন এখানে এই মামলাটাকে ইংলিশে বলা হয় মিসসেলেনিয়াস কেস। কি বলা হয়? মিসলেনিয়াস বাংলায় মিসসেলেনিয়াস যেহেতু লিখতে পারবেন না, এই জন্য আপনি লিখবেন হচ্ছে ফৌজদারি বিবিধ। যদি এইটা ওই বেলের কথা বলছি, যখন বেল হবে, আর যখন ফৌজদারি রিভিশন লিখবেন তখন ফৌজদারি রিভিশনই তো, বিবিধ আর তখন থাকবে না। রিভিশন হলে রিভিশনই লিখতে হবে, আপিল হলে আপিলই লিখতে হবে। কিন্তু যখনই বেল হবে তখন কিন্তু বেল মানে জামিনের পিটিশন লিখবেন, তখন কিন্তু ফৌজদারি বিবিধ মামলা হবে ওই জায়গায়। তাহলে আপিল বা রিভিশনে সবসময় আপিল হলে ফৌজদারি আপিল লিখবেন, ফৌজদারি রিভিশন হলে ফৌজদারি রিভিশনই লিখবেন, কিন্তু বেল হলে লিখবেন ফৌজদারি বিবিধ মোকদ্দমা নাম্বার। ঠিক আছে? তাহলে এটা তো রিভিশন হচ্ছে না স্যার, এটা তো নিম্ন আদালতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে। জি, যখন আপনি বেল লিখতেছেন তখন বিবিধ মোকদ্দমা লিখতেছেন, কিন্তু যখন আপনি ডাইরেক্ট রিভিশন করছেন তাহলে ফৌজদারি রিভিশন হচ্ছে। এই কথা কি বুঝতে পেরেছেন সবাই? না স্যার আরেকবার বলেন স্যার। ওই দেখেন আমাদের ওই আহসান আহসান কবির, আহসান হাবিব ভাই একটা
ড্রাফট পাঠাইছে 857 নাম্বার পেজে, আপনাদের যাদের বই আছে জি সেটা স্যার, বের বের করেন। করছি। বের করছেন? জি স্যার। ওখানে লেখা আছে তাহলে যে কোর্টের, যেহেতু রিভিশনের কথা বলতেছি, কোর্টের নাম ফিক্স, বিজ্ঞ মহানগর হলে মহানগর, মহানগর না হলে সরাসরি দায়রা জজ আদালত, কমা দিবেন, যেই জেলার সেই জেলার নাম লিখবেন। দেখেন তারপর লেখা আছে সূত্র, দেখতেছেন? জি স্যার, সূত্র। ওই সূত্রের ওই জায়গায় লেখা আছে ফৌজদারি রিভিশন নং ... 2025। যদি এইটা যদি ফৌজদারি আপিল হইতো তাহলে আপনাকে লিখতে হতো ফৌজদারি আপিল নং ... 2026। যেহেতু এটা ফৌজদারি রিভিশনের কথা বলতেছে, এই জন্য ফৌজদারি রিভিশন নং ... 26। রিভিশন হইলে ফৌজদারি রিভিশন, আপিল হইলে ফৌজদারি আপিল। কিন্তু আরেক ধরনের ব্যাপার আছে, সেটাকে বলা হয় বিবিধ। যেমন হচ্ছে এই যে নিম্ন আদালতে আপনার জামিনের জন্য পেয়ার দিয়েছেন, নিম্ন আদালত জামিনটা নামঞ্জুর করছে, সেই নামঞ্জুরের এগেইনস্টে আপনি দায়রা জজের কাছে আসতেছেন। সেই দায়রা জজের কাছে যদি যান, আপনাকে কি লিখতে হবে? ফৌজদারি বিবিধ, ওই জায়গায় রিভিশনও হবে না, আপিলও হবে না, ওই জায়গায় তখন কি হবে? ফৌজদারি বিবিধ মোকদ্দমা নং, যেটা ইংলিশে বলে মিসসেলেনিয়াস। তাহলে আপনাকে লিখতে হবে ফৌজদারি বিবিধ মামলা নং, যদি জামিনের ক্ষেত্রে হয়। তাহলে 3 ধরনের কথাই আমি বললাম, সূত্র মনে থাকবে? মনে জি স্যার। এমনি থাকবে, কারণ রিভিশনের কথা বললে রিভিশন লিখবেন, আপিলের কথা বললে আপিল লিখবেন, আর শুধুমাত্র জামিনের কথা লিখলে আপনি লিখবেন বিবিধ মোকদ্দমা, ফৌজদারি বিবিধ মোকদ্দমা। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। যদি আপিল দায়ের করে, ওই দেখেন লেখা আছে ধারা, যদি ফৌজদারি রিভিশন দায়ের করেন তাহলে ফৌজদারি কার্যবিধি 435/439 এর এ, এটা ফিক্সড। কারণ আমরা এই রিভিশন আসলে এই কোর্টের এই সেকশনটাই আসবে, মুখস্থ। হ্যাঁ, জি স্যার। দায়রা আদালতের রিভিশনের সেকশন কোনটা? 439 এর এ স্যার। 439 এর এ। আর সাথে 35 কেন রাখা হয়? স্যার নদী তলব। নদী তলব। এই জন্য দুইটা সেকশনই আমাদেরকে রাখতে হবে। শুধু কি নদী তলব, ওই সেকশনে জামিনও দেয়, জি স্যার। জানেন? জানা আছে স্যার। জি স্যার। তাহলে ফৌজদারি কার্যবিধি 435/439 এর এ ধারা মোতাবেক আবেদন যদি আপিল হইতো, যদি 410-এ আপিল হইতো, তাহলে ফৌজদারি কার্যবিধি 410 নাম্বার ধারা অনুযায়ী আপিলের আবেদন মোতাবেক আবেদন, আপিলের কথা বলছি। আবার যদি 417 হইতো তাহলে 417 হইতো। যদি রিভিশন হয় তাহলে এই যে 435 আর 439 এই কথা যখনই লিখবেন, তখন ওই যে যিনি খাতা দেখবেন তিনি বুঝে নেবেন যে এই যে লেখক, যিনি পরীক্ষার্থী, তার ধারণা আছে যে কোন সেকশনে আপিল হয়, কোন সেকশনে রিভিশন হয়, কোন সেকশনে জামিনের পেয়ার হয়। তাহলে এই যে ফৌজদারি কার্যবিধিতে যে 3টা বিষয় বড় বড় জিনিস, সেটা হচ্ছে আপিল, রিভিশন এবং জামিন। এই 3টা বিষয় হচ্ছে বড়। তাহলে যখনই ফৌজদারি কার্যবিধি রিভিশন আসবে, ধারা লিখবেন ফৌজদারি কার্যবিধি আইনের 435/439 এর এ ধারা মোতাবেক আবেদন। যদি জামিনের পিটিশন আসে, ফৌজদারি কার্যবিধি আইনের 498 ধারা মোতাবেক জামিনের আবেদন। যদি আপিলের কথা আসে, 400 ফৌজদারি কার্যবিধিতে 410 অনুযায়ী জামিন আপিলের আবেদন বা ধারা মোতাবেক আবেদন। এই ধারা বোঝা গেছে? এই 3টা যদি থাকে, এই 3টা কথা আমরা জেনে গেলাম, মনে থাকবে? জি স্যার। বোঝা গেছে ভাইয়া? জি স্যার। জি স্যার। আমরা একসাথে 3টা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে।
এরপরে কি লেখা আছে এবং, দেখছেন? জি স্যার। একটা স্টেজ থেকে অন্য স্টেজে যাইতে হলে এই ফৌজদারি আপিল বলেন, ফৌজদারি রিভিশন বলেন, একটা স্টেজ থেকে অন্য স্টেজে যাইতে হলে আপনাকে এবং দিয়ে দিয়ে লিখতে হবে। কি লিখতে হবে? এবং দিয়ে দিয়ে লিখতে হবে। তাহলে ধারা লিখলেন, ধারার পরে দিলেন এবং। কিসের জন্য আসছেন? এর পরেরটা হচ্ছে কিসের জন্য আসছেন। দেখেন ওই যে একটা শব্দ আছে এ তদত, কিসের জন্য, এর মানে কি সংক্রান্ত বিষয়, এই যে কেন এসেছেন আপনি, কেন এই আদালতে এসেছেন সেই কথাটা ওখানে লিখতে হবে। কেন এই ফৌজদারি রিভিশন করতেছেন, কেন আপিল করতেছেন, কেন জামিনের পিটিশন লিখতেছেন, তাহলে আপনাকে ওখানে লিখতে হবে। ধরেন এই এই যে যেটা লিখছে সেটা হচ্ছে আপনাকে ডিসচার্জের জন্য আবেদন মঞ্জুর করছে, আসামিকে অব্যাহতি দিয়েছে, এই জন্য বাদী কি করেছে, মানে এই যে যে দরখাস্তটা আছে সেটা কিন্তু দুটোই একসাথে ব্যবহার করা যায়। অর্থাৎ একটা সিআর মামলা দায়ের করেছিল 420 406 একজন ব্যক্তি, ক নামক একজন ব্যক্তি। ধরেন বিরক্ত লাগতেছে ভাই? না স্যার, না স্যার, কেন বিরক্ত লাগে? পরীক্ষার সামনে তো মনে হইতে পারে যে আবার কি শুরু করলাম, আবার নতুন কিছু, 2 দিন পরে পরীক্ষা। স্যার, এটা কি পরীক্ষার পাঠের বাইরে স্যার? অনেক কিছু লিখবে না, এই জন্যই বলতেছি। যাই হোক, তাহলে একজন ব্যক্তি একটা সিআর মামলা দায়ের করেছে, সেই সিআর মামলার ধারা ছিল 420 এবং 406, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য প্রপার্টি, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, আর হচ্ছে চিটিং, তাই না? জি স্যার। 430 নাই। যাই হোক, এই মামলায় একজন ব্যক্তি মামলা দায়ের করার পরে কোর্টের কাছে যখন ডিসচার্জ পিটিশন দিচ্ছে আসামি, তখন কোর্ট কাগজপত্র দেখছে যে আসলে তো বাদী যে মামলা লিখছে সেই মামলা তো আসলে এই ঘটনা ঘটে নাই, কোর্টের কাছে এটা মনে হয়েছে। কোর্ট কি করে দিচ্ছে, আসামিকে ডিসচার্জ করে দিচ্ছে। ডিসচার্জ করে দেওয়ার পরে বাদী সংক্ষুব্ধ হয়েছে যে আমি মামলা দায়ের করলাম, আমাকে আসামি এই এই করলো, আমার সাথে 420 করলো, আমার সাথে 406 করলো, আমি মামলা দায়ের করলাম, কিন্তু কোর্ট সেই মামলাটাকে কি করে দিল, আসামিকে ডিসচার্জ করে দিল। আসামির বিচারই হইল না, বিচার হওয়ার আগেই ডিসচার্জ করে দিল, চার্জ গঠনের আগে। তাহলে আমি এইটার উপরে সংক্ষুব্ধ। আমি যেহেতু সংক্ষুব্ধ, তাহলে হায়ার অথরিটিকে যে কোনো ধরনের ক্রিমিনাল প্রসিডিউরে যে কোনো আদেশের বিরুদ্ধে, সেটা বাদী পক্ষ হোক আসামি পক্ষ, সরাসরি রিভিশন হয়। কি হয় ভাইয়া? রিভিশন হয়। এখন কথাটা যদি উল্টা দেই, এইবার আসলো, এটা গত বছরের 25 সালের প্রশ্ন, এইবার প্রশ্ন আসলো কি, একজন ব্যক্তি 420 406 মামলা করেছে, সে ডিসচার্জের পিটিশন দিয়েছে, কোর্ট ডিসচার্জ পিটিশন নামঞ্জুর করেছে। আসামির করণীয় কি? আগের বার ছিল কিন্তু বাদীরই করণীয় কি? আমার কথা বুঝছেন ভাইয়া? জি স্যার। এইবার প্রশ্ন এসে গেল আসামির করণীয়। আসামির ওই একই করণীয়, সেও রিভিশন দায়ের করবে। এই কথাটা কি বোঝা গেল? কঠিন হয়ে গেল না? আবার বলবো একটু না স্যার। স্যার, যে আসামি সংক্ষুব্ধ হলো, আসামি ডিসচার্জ চাইছে, ডিসচার্জ কোর্ট দেয়নি, হ্যাঁ, সেই কারণে এখন আসামি দিতে আদেশের বিরুদ্ধে তিনি রিভিশন করতে পারে। আবার আসামিকে ডিসচার্জ দিলে তাহলে সংক্ষুব্ধ হবে কে? স্যার ফরিয়াদি স্যার। ফরিয়াদি। তাহলে ফরিয়াদি কি করবে? রিভিশন করবে। তাহলে আসামিও রিভিশন করতেছে, ফরিয়াদিও রিভিশন করছে, তাই না? জি স্যার। কথা কি বোঝা গেল? জি স্যার। স্যার আসামি যখন রিভিশন করবে স্যার, তখন এই যে 241 এ দিয়ে কি করবে? হ্যাঁ, না, রিভিশন তো হবে ওই যে সেই ওই সেকশনেই
জি ওই 435 435 জি তা তো এবং বুঝলাম, 439। কিন্তু এখানে যে ওরা 400 ওরা তো যেটা বলতেছেন ওটা তো অব্যাহতির, আসামি তো তখন অব্যাহতির জন্য আবেদন করবে, সেটা তো একটা দরখাস্ত। জি স্যার, সেই দরখাস্ত দিয়েছিল আসামি, কিন্তু সেই দরখাস্তটা নামঞ্জুর করেছে। না আমি বলতে চাচ্ছি যে আসামির ক্ষেত্রে ওইখানে কোনো ধারা আসবে নাকি সেটা বলতে চাচ্ছিলাম। সেম ধারা। ও আচ্ছা, আমি একটা দিয়েছি স্যার, হোয়াটসঅ্যাপে দিয়েছি স্যার গ্রুপে। এই আসামির ক্ষেত্রে জি স্যার, জি স্যার, আর একদিন দিয়েছিলাম স্যার, দেখেন স্যার লেখা আছে স্যার, লিখিত। হ্যাঁ, হাতের লেখা। জি স্যার, এটা হুবহু লেখা স্যার ইয়ে থেকে, মানে অন্য একটা বই থেকে। বুঝতে পেরেছি। এই কথাটা কি রেখা বা বুঝতে পেরেছেন আসলে আমি কি বুঝাতে চাচ্ছি, নাকি ক্লায়েন্ট এসে গেল, রুগী এসে গেছে? ইয়াসিন ভাই, জি না স্যার, বুঝতে পারছেন তাই না? তাহলে হ্যাঁ, স্যার রিভিশনে ওই এইভাবে লিখছি, মোকাম বিজ্ঞ দ্বারা জজ আদালত ঢাকা। তো ফৌজদারি রিভিশন মামলা নম্বর ধারা 439 লিখে নিচে করিম রিভিশনকারী বনাম রাষ্ট্র। কিসের জন্য আসছেন সেটা লেখেন নাই, কিসের জন্য আসলেন, কোন দরখাস্তে আপনার সংক্ষুব্ধ হয়েছেন এটা কি সেটা লিখলেন না। নিচে লিখবো স্যার? হ্যাঁ, বিষয় কি নিচে লিখবো না? না রেসপন্ডেন্টের না, ওখানেই লিখতে হবে। ওই ফৌজদারি ওই যে কার্যবিধি যে 435 এবং 35-1 পরে ওই যে এতদ্বাদ সংক্রান্ত বিষয়, ওখানে লিখতে হবে কি যে বিগত, ওই যে ধরেন যদি জিআর মামলা হয় তাহলে জিআর মামলার কথা লিখবেন, যদি সিআর মামলা হয় তাহলে সিআর মামলা নাম্বার এত তারিখ, ধারা এত, বিগত এত তারিখে আমি কিসের জন্য ডিসচার্জের জন্য পিআর দিয়েছিলাম বা আবেদন করেছিলাম। কোর্ট ডিসচার্জের বিষয় গুরুত্ব না দিয়ে আসামিকে ডিসচার্জের পিটিশনটা নামঞ্জুর করেছে। উক্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়েই নিম্ন রিভিশন দায়ের করেন। আবার যদি বাদী পক্ষ হইতো, বাদী রিভিশনকারী এর উপরেই মানে ওই ধারার নিচেই লিখতে হবে এবং লেখা বিষয়টা। জি স্যার জি স্যার, জি স্যার ওই দায়ের আদালতে স্যার যদি আমরা জামিনের আবেদন করি স্যার, সেখানেও তো স্যার এই একই ফরম্যাট স্যার ইউজ করি একেবারে সেম টু সেম। আমি এই জন্য তো তিনটে একসাথে বলতেছি, যে জামিনের কথা বলতেছি, রিভিশনের কথা বলতেছি, আপিলের কথা বলতেছি, সেম টু সেম ফরম্যাট ভাইয়া। তাহলে যদি জামিনের হইতো তখন আপনি কি বলতেন যে প্রথমে মামলার নাম্বার লিখবেন, তাহলে ধরেন সিআর মামলা নাম্বার বা এত নাম্বার আদেশের সংক্ষুব্ধ হয়ে জামিনের আবেদন, এত নাম্বার আদেশের সংক্ষুব্ধ হয়ে জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার কারণে অত্র মোকদ্দমা বা অত্র রিভিশন আনয়ন করা হলো, অত্র বিবিধ মোকদ্দমা আনয়ন করা হলো, শেষ। যা কেন না বলে এই সেম ফরম্যাট, ওই সেম কথা। তারপরে আবারও এবং দেন, এইবার রিভিশনকারীর নাম লেখেন, প্রতিপক্ষ লেখেন। এইবার খেলা একটু উল্টো। যদি আপিলকারী হয় তাহলে আপিলকারী বাদী হোক আর বিবাদী হোক তার নাম সবসময় উপরে হয়, বা রিভিশনকারী যিনি হন তার নাম সবসময় উপরে হয়, নিচে থাকে হচ্ছে প্রতিপক্ষের নাম। কথা কি বোঝা গেল? জি স্যার, নাকি বোঝা গেল না? স্যার দেওয়ানি মামলার ক্ষেত্রেও কি স্যার করতে হবে স্যার, নাকি ওখানে রেসপন্ডেন্ট দিব? না, ওখানে রেসপন্ডেন্ট দিবেন। এটা কি বোঝা গেল এই কথা এতটুকু পর্যন্ত? জি স্যার, জি স্যার। এরপর ওই যে প্রার্থিত ওই একই রকম দরখাস্ত আকারী আসামির পক্ষে ওখানে ছিল। এইবার হচ্ছে যিনি যেই হোক না কেন, আপিলকারী হোক
আর যদি রিভিশনকারী হন আপনি সরাসরি লিখবেন রিভিশনকারী, যদি রিভিশনকারী হয় বা আপিলকারী হয় আপনি লিখবেন যে রিভিশনকারী বা প্রার্থী পক্ষে। প্রার্থী শব্দটা লিখলে তাহলে আপনাদের ক্ষেত্রে সব জায়গায় সুবিধা হবে, সেটা আপিল হোক, রিভিশন হোক আর জামিন হোক, যা কেন না হোক। তাহলে প্রার্থিত পক্ষের মামলার সংক্ষিপ্ত বিবরণ এই যে সব সময় প্রথমতই মামলার সংক্ষিপ্ত বিবরণ দিতে হয়, সেটা জামিন চান, আপিল করেন, যাই করেন না কেন। সংক্ষিপ্ত বিবরণ কি, যে সংক্ষিপ্ত আপনি কিন্তু বিবাদী হিসেবে তারপরেও ওরা ওই মামলার ঘটনা কিন্তু বর্ণনা করতেছেন, যে প্রথম তার কথাটা লিখলেন, যে যিনি দরখাস্ত করছেন তার কথাটা লিখলেন যে সে অত্যন্ত সহজ সরল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, অপর পক্ষে ওই যে যিনি মামলা দায়ের করেছেন তিনি অত্যন্ত চতুর, হ্যাঁ, আত্ম অহংকারী, আইন অমান্যকারী, এই সমস্ত কথাবার্তা লিখলেন। অভিযোগকারী কি করেছিল, কি অভিযোগ করেছিল সেই ঘটনাটা লিখবেন, যে বিগত এত তারিখে ওনার সাথে এই ঘটনা নিয়ে মামলা ঘটনাটা বিবেচনা একেবারে লিখবেন। তারপরে নাম্বার সর্বের লাস্টে যেটা 4 নাম্বার, এই 4 নাম্বারই হচ্ছে খেলা। 4 নাম্বার হচ্ছে এই মামলার ক্ষেত্রে যদি সব সময় রিভিশন, তো রিভিশনের ক্ষেত্রে কয়টা বিষয় গুরুত্ব দেওয়া হয়, একটা হচ্ছে আইন মানেন নাই, 2 নাম্বার হচ্ছে প্রসিডিউর ফলো করেন নাই। তাহলে আইনসঙ্গত যুক্তিসঙ্গত ভাবে বিচার না করে, আইন মানেন নাই, যুক্তিসঙ্গত ভাবে বিচার না করে অত্র আদেশ প্রদান করেছে, যার সংশোধন করার ক্ষমতা এই আদালত। কোন 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 আদেশ দিয়েছে, অব্যাহতির আদেশ দেখ আর যে কোনো ধরনের আদেশ দেখ, জামিনের দেখ, যা কেন না দেয় আপনি ওখানে লিখে দিবেন। আর রিভিশনের কারণ এবং হেতুবার্তা ডাইরেক্ট মুখস্থ, যে রিভিশন সবসময় হয় আইনের প্রতি, যে আপনার প্রথমতই বলবেন যে এত তারিখের যে আদেশটা আছে সেটা রহিতকরণের জন্য আমার উপরে যেন না হয়। তারপরে ওই একই কথা, আসামির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই, শুধুমাত্র হয়রানি করার জন্য অত্র মোকদ্দমা দায়ের করা হয়েছে, কোনো ল মানে নাই, মানে ওই যে আদালত দিয়েছে সে কোনো ল মানে নাই, ফ্যাক্ট দেখে নাই, শুধুমাত্র বিবেচনার উপরে ভিত্তি করে অত্র মোকদ্দমায় যদি আপিল হয় রায় দিয়েছে, অত্র মোকদ্দমায় ডিসচার্জ দিয়েছে, অত্র মোকদ্দমায় ডিসচার্জ প্রদান করেন নাই, যা কেন না হয় তারপর অন্যান্য বক্তব্য শুনানি কালে পেশ করা হবে। ওই একই কথা, ওই যে উপরোক্ত বিষয় বিবেচনা করে হুজুর আদালতের ন্যায় বিচারের স্বার্থে অত্র রিভিশন মামলাটা গ্রহণ করে যা যা করার কথা একেবারে সেম কথা লিখে দিবেন। একবার দুইবার ট্রাই করেন, সব আপিল বলেন, রিভিশন বলেন, যে কোনো দরখাস্ত বলেন, আপনি ইজিলি পারবেন। আর কালকের কাজ হচ্ছে আপনি কালকে সুন্দরভাবে একটা দরখাস্ত, একটা আপিল, একটা রিভিশন নিজের মতো করে সেম ঘটনা দিয়ে একটা লেখেন, তাহলে আপনার ফৌজদারি কার্যবিধি নিয়ে আর কোনো রকম সমস্যা হবে না বলে আমার মনে হয়।